তো মধ্যযুগের ইংরেজি সাহিত্যের আমরা আজকে সেকেন্ড পার্ট যাবো আর কি। সেকেন্ড পার্ট মানে দ্য এইজ অফ চসার। আমরা ফার্স্টে দেখেছিলাম যে এই মধ্যযুগের আরো কিছু ইংরেজি সাহিত্যিক যারা ছিলেন তাদের সম্পর্কে বর্ণনা। অর্থাৎ মধ্যযুগটা শুরু হয়েছিল কবে থেকে? মধ্যযুগটা শুরু হয়েছে 1066 থেকে শুরু করে রেনেসাঁর আগ পর্যন্ত। এই সময়ে আমরা দুই টাইপের ক্যাটাগরি ভাগ করছিলাম, একটা হলো গিয়ে চসার, আর চসার ছাড়া বাকি যে লেখকরা আছেন তাদের কথা আর কি। আজকে আমরা দেখবো চসারকে নিয়ে আলোচনা। জেফ্রি চসার খুবই বিখ্যাত, ইংল্যান্ডের খুবই বিখ্যাত, মানে তাকে ছাড়া মধ্যযুগের ইংরেজি সাহিত্য কল্পনাও করা যায় না। ওকে, তো আমরা দেখি ওনার জন্মগ্রহণ হয়েছিল 1340 থেকে 1343 এই সময়ের মধ্যে, এবং উনি মৃত্যুবরণ করেন 1400 সালে আর কি। ওনাকে কিছু নামে ডাকা হয়, যেমন আমরা ফার্স্টে দেখি মর্নিং স্টার অফ রেনেসাঁ, কারণ রেনেসাঁ ওনার মৃত্যুর পরপরই রেনেসাঁ শুরু হয় আর কি। তো রেনেসাঁর যে জাগরণ, সেই জাগরণটা শুরু হয় আর কি। এরপর তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, অর্থাৎ ওনার পূর্বে যারা ইংরেজি সাহিত্য নিয়ে লেখালেখি করছেন তাদের সবাইকে ছাপিয়ে ওনার লেখাগুলো অনেক বেশি পপুলার হয়েছে, জনপ্রিয় হয়েছে আর কি, অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। তার জন্য তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। আচ্ছা, ফার্স্ট হিউমরিস্ট, মানে হাস্যরসাত্মক যে লেখাগুলো আছে উনি সবার প্রথম শুরু করেছিলেন, সেটা আমরা দেখবো। ওনার একটা বিখ্যাত লেখা আছে ক্যান্টারবেরি টেলস, যেটা আসলে হাস্যরসাত্মক অর্থাৎ কৌতুকপূর্ণ একটা লেখা। এই জন্য ওনাকে বলা হয় ফার্স্ট হিউমরিস্ট ইংলিশ লিটারেচার, এবং ওনাকে বলা হয় ইংল্যান্ডের ফার্স্ট ন্যাশনাল পোয়েট। তো অনেকগুলো মানে উপাধিতে তাকে ঘোষিত করা হয়। দ্যাটস মিন অনেক বিশেষজ্ঞরা মনে করেন তিনি আসলে ফাদার অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংলিশ লিটারেচারের জনক এই জেফ্রি চসার। ঠিক আছে, আচ্ছা এবার আসি তার বিখ্যাত যে কাজগুলো আছে সাহিত্যিক, সেগুলো নিয়ে। প্রথমে আছে ক্যান্টারবেরি টেলস, ওয়ার্ল্ড ফেমাস। এই একটা টেলস দ্বারা 14 থেকে 15 শতকের ইংল্যান্ড কিরকম অবস্থায় ছিল, কেমন ছিল, সেটা অনেকটা অনুমান করা যায় আর কি। 2 নম্বরে হলো গিয়ে দ্য বুক অফ ডাচেস। একটু বলে নিই, এই বুক অফ ডাচেস মানে হলো গিয়ে আমাদের এই জেফ্রি চসার, উনি একজন আমলা ছিলেন, অর্থাৎ ব্যুরোক্রেসি এবং কূটনীতিক ছিলেন। তো উনি বিভিন্ন রাজদরবারে কাজ করতেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি চসারের প্রফেশন, উনি আমলা প্লাস কূটনীতিক ছিলেন। তো উনি রাজদরবারে কাজ করতেন। সেই রাজা ছিলেন জন গান্ট। নাম কি? জন গান্ট। উনি ছিলেন ডিউক। ঠিক আছে, কিসের ডিউক? ল্যানচেস্টারের ডিউক। ল্যানচেস্টার নামক জায়গার ডিউক ছিলেন এই জন গান্ট। তো ওনার স্ত্রী যিনি, ওনার নাম হলো গিয়া বেঞ্চ। ওকে, ওনার নাম কি? বেঞ্চ। স্ত্রী বেঞ্চ, সরি বেঞ্চ না, ব্লেঞ্চ। নামটা একটু আরেকভাবে লিখি, ব্লেঞ্চ। এটা হলো গিয়া এই জন গান্টের স্ত্রী। জন গান ছিলেন ডিউক, ওনার স্ত্রী যেহেতু ব্লেঞ্চ নাম, এবং যেহেতু ডিউকের একজন স্ত্রী, সেহেতু তাকে বলা হয় ডাচেস। ডাচ কাদের বলা হয়? ডাচেস কাদের বলা হয়? ডিউকের স্ত্রীদেরকে, অথবা এমন কোনো নারী যিনি ডিউকের জায়গায় বসে থাকবেন তাদেরকেও বলা হয় ডাচ বা ডাচেস। তো দ্য বুক অফ ডাচেস, এই সাহিত্যটা এই ভদ্রমহিলাকে নিয়ে চসার লিখেছিলেন। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এটা হলো গিয়ে দ্য বুক অফ ডাচেস গেল। এরপর 3 নম্বরে আসবে ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিড। ট্রোইলাস, এই জিনিসটা আসে হলো গিয়া ট্রয় যুদ্ধে নিয়ে কাহিনী, ট্রয় যুদ্ধের কাহিনী। ঠিক আছে, এবং এইটাই একমাত্র চসারের প্রথম পূর্ণাঙ্গ রচনা। পূর্ণাঙ্গ রচনা চসারের। ওকে, এই লেখাটা তিনি উৎসর্গ করেছিলেন তার এক বন্ধু আছে, সেই বন্ধুর নাম জন গাওয়ার। তাকে মনে আছে এই গাওয়ারকে? এই গাওয়ার ছিলেন কিন্তু এই মধ্যযুগের ইংরেজি সাহিত্যের আর একজন লেখক, যিনি কনফেস আমান্টিস নামে একটা বই লিখেছিলেন। ঠিক আছে, সেই জন গাওয়ার। এই জন গাওয়ার ছিল জেফ্রি চসারের বন্ধু, যিনি কনফেস আমান্টিস, কনফেস, এটা আমি আগের ক্লাসে বলেছি, কনফেস আমান্টিস এটা আর কি লিখেছিলেন জন গাওয়ার। তো ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিড, ট্রয় যুদ্ধের কাহিনী নিয়ে এবং চসারের পূর্ণাঙ্গ রচনা, আর এটা উৎসর্গ করেন জন গাওয়ারকে। জন গাওয়ারকে কনফেস আমান্টিসের লেখক। আচ্ছা,
আর 4 নাম্বার হলো গিয়ে দ্য হাউস অফ ফেম, স্বপ্ন নিয়ে একটা কাব্যগ্রন্থ আর কি। এই 4টা ওনার বিখ্যাত, আরো 2-1টা থাকতে পারে, বাট এখানে আমরা সেটাকে স্থান দিব না। আমাদের ইম্পর্টেন্ট তথ্য হলো গিয়া ওয়ার্ল্ড ফেমাস এই ক্যান্টারবেরি টেলস, যেটা চসারকে বিখ্যাত বানিয়েছে সেটা নিয়ে। আচ্ছা, ক্যান্টারবেরি টেলস, টেলস মানে গল্প, ঠিক আছে, গল্প। আর ক্যান্টারবেরি একটা জায়গার নাম, আমরা একটু ম্যাপে দেখি সেই জায়গাটা কোথায়। ধরা যাক এটা ইংল্যান্ডের, আমাদের ইংল্যান্ডের সেই ম্যাপ, এইখানে লন্ডন। অর্থাৎ এই জায়গাটা আমি যদি একটু ইয়া দিয়ে দেখাই, এই জায়গাটাকে আমরা বলি লন্ডন, ঠিক আছে, ধরা যাক আর কি লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত। আর এই সমুদ্রের নিকটে এই জায়গাটা হলো গিয়ে ক্যান্টারবেরি, ওকে। তো এই লন্ডন থেকে ক্যান্টারবেরি এই দূরত্বটা হলো গিয়ে অলমোস্ট 90 থেকে 100 কিলোমিটার, ঠিক আছে, অর্থাৎ 90 থেকে 100 কিলোমিটার দূরত্ব। তো ক্যান্টারবেরি টেলস হলো, এই লন্ডনে ছিলেন চসার, তারা এই ক্যান্টারবেরিতে একটা তীর্থযাত্রা অর্থাৎ একটা সমাধি আছে, ঠিক আছে। সেন্ট থমাস বেকেট, একজন খুবই বিখ্যাত সাধু, খ্রিস্টানদের সাধু, সেন্ট থমাস বেকেট, সেন্ট থমাস বেকেটের সমাধি এই ক্যান্টারবেরিতে। তো আমরা যেমন মক্কায় যাই, তাই না, হিন্দুরা বিভিন্ন জায়গায় যায় তীর্থযাত্রার জন্য, ঠিক তেমনি খ্রিস্টানরা, মধ্যযুগের খ্রিস্টানরা এই সমাধিতে তারা তীর্থযাত্রা হিসেবে যাইতো সেখানে আর কি। তো চসারের সাথে ছিল টেবার্ট ইন নামক একটা সারাইখানা আছে বা হোটেল আছে একটা, এটা একটা হোটেল বা মোটেল বলা যেতে পারে। এই হোটেলের মালিক হ্যারি বেইলি, ঠিক আছে। আর চসার নিজে, অর্থাৎ হ্যারি বেইলি একজন, বেইলি আর চসার নিজে 2 জন, আর 30 জন তীর্থযাত্রী, মোট টোটাল কত, 32 জন, টোটাল 32 জন তীর্থযাত্রী এরা রওনা করছে লন্ডন থেকে এই ক্যান্টারবেরির উদ্দেশ্যে। তো মানে যেটা ছিল, ঠিক আছে, তো চসার নিজে প্লাস 30 জন তীর্থযাত্রী, টোটাল 32 জন তীর্থযাত্রী তারা মানে গাড়িতে করে, অর্থাৎ ঘোড়ার গাড়িতে করে এই লন্ডন থেকে ক্যান্টারবেরিতে যাচ্ছিলেন। তো এরকম একটা পর্যায়ে টেবার্টিনের মালিক ঘোষণা করছে, যেহেতু অনেক দূরের পথ, সো আমরা কাজ করি, সবাই মিলে গল্প বলি আর কি। 30 জন ছিল, প্রতিজনের জন্য মোট 4টা করে গল্প হয়েছে, গৃহীত হয়েছে যে প্রতিজন 4টা করে গল্প বলবে। তো চসার এবং ওই টেবার্টিনের মালিক এই 2 জন বাদ দিলে থাকে হলো গিয়ে 30 জন। এই 30 জন যদি 4টা করে গল্প বলে তাহলে হবে 3 4 12, অর্থাৎ 120টা গল্প বলা হবে। তো 120টা গল্প এরকম হওয়ার কথা ছিল, বাট দুঃখের বিষয় হলো সেখানে পাওয়া যায় 24টা, যেখানে 22টা প্রোস মানে ভার্স আর 2টা প্রোস, অর্থাৎ 24টা স্টোরিজ পাওয়া যায়, 2টা ছিল প্রোস এবং 22টা ছিল ভার্স। ভার্স শব্দের অর্থ শ্লোক আর প্রোস হলো গিয়া গদ্য। তাহলে প্রোস কয়টা, 2টা, ভার্স কয়টা, 22টা। তার মানে গল্পগুলো ক্লিয়ার না। ব্যাপারটা কিরকম, লন্ডন থেকে ক্যান্টারবেরিতে যাওয়ার সময় 2টা করে গল্প প্রতিজন, আর আসার সময় লন্ডনে 2টা করে, মোট 4টা করে, অর্থাৎ টোটাল 4টা করে প্রতিজনের জন্য। 120টা হওয়ার কথা, হয়েছে 24টা, 2টা প্রোস 22টা ভার্স। তো এই অসম্পূর্ণ একটা গল্প নিয়েই তৈরি হয় ক্যান্টারবেরি টেলস, ঠিক আছে। এটা বলে নিই, এই যে ক্যান্টারবেরি, এটা হলো গিয়া স্টাউর নদী, এই নদীর তীরে অবস্থিত এই ক্যান্টারবেরিটা। ইংল্যান্ডে গেলে এখন দেখা যায় এই জিনিসটা আর কি, যে স্টাউর নদীর পাশে মানুষ এখনো যায়, পর্যটকরা প্রচুর পরিমাণে যায় এখানে, ওকে। তো এই যে টেবার্টিনের মালিক এবং চসার নিজে বাদ থাকবে কেন, কারণ চসার কিন্তু এই স্টোরিটা লেখছেন, আর টেবার্টিনের মালিক উনি বলছিলেন পুরস্কার, মানে 2 বেলা ভোজন খাওয়াবেন ওনার হোটেলে আর কি, এরকম একটা পুরস্কারের কথা বলছিলেন, যার গল্পটা ভালো হবে তাকে 2 বেলা খাওয়ানোর কথা ছিল আর কি। যাক, তারা এই তীর্থযাত্রার নাম করে যে গল্পটা, সেই গল্পটাই আসলে আমাদের চসার সাহেব তার ক্যান্টারবেরি টেলসে উপস্থাপন করেছিলেন আর কি। ওনার প্রথম গল্পটা যিনি বলেছিলেন তিনি একজন নাইট, প্রথম গল্প একজন নাইট বলেছিলেন, অর্থাৎ প্রথম গল্পটা যিনি শুরু করেছিলেন এই ক্যান্টারবেরি টেলসের তিনি একজন নাইট। আর নাইট মানে আমরা জানি প্রচুর যুদ্ধ যারা করে ইংল্যান্ডে
তাদেরকে একটা উপাধি দেওয়া হয় যাকে বলা হয় নাইট। এরকম একজন প্রাক্তন নাইট, উনি প্রথম গল্প বলা শুরু করেছিলেন ক্যান্টারবারি টেলসের। তো যাই হোক, আমরা পড়লাম জিনিসটা। এই 4 নম্বরে একটু বলি, এই যে হাউস অফ ফ্লেম, এটা আসলে স্বপ্ন দর্শন বিষয়ক একটা কাব্যগ্রন্থ। স্বপ্ন দর্শন বিষয়ক কাব্যগ্রন্থ। ওকে, তাহলে এই হলো গিয়া চসার যুগের কাহিনী। জেফ্রি চসার খুবই বিখ্যাত একজন ইংলিশ রাইটার, অর্থাৎ সেই মধ্যযুগে যখন আমাদের এই যে এত কিছু ছিল না আর কি, জাস্ট কলমের পাতায় কলমও ছিল না, মেবি যে খেজুরের পাতা দিয়ে, খেজুরের কাঠি দিয়ে, কালি দিয়ে তারপর লেখা হইতো, সেই সময়ে কিন্তু এই জিনিসগুলো এই জেফ্রি চসার লিখে গেছেন। এই জন্য ওনাকে ইংরেজি সাহিত্যের বিখ্যাত একটা ভূমিকা বা বিখ্যাত একজন লোক হিসেবে সূচিত করা হয়।